নমস্কার, নজরে বাংলা নিয়ে আমি পারমিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকের যে গুরুত্বপূর্ণ খবর দিয়ে নজরে বাংলা শুরু করব তা হলো, আপনারা প্রত্যেকেই জানেন আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। সকাল 11টায় সংসদে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে বৈঠক রয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ সকাল 11টায় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মূলত বকেয়া আদায় দৌত্য করতে মমতার এই বৈঠক। আবিরের থেকে আরো বিস্তারিত তথ্য নেব। আবির, দেখো, কেন্দ্রীয় মন্ত্রণা নিয়ে দীর্ঘ সময় ধরে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। একাধিক প্রকল্পের ক্ষেত্রে নজরদারি করার জন্য কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধি দলও পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল। যদিও প্রশাসনের এবং একই সঙ্গে হচ্ছে শাসক দলের বক্তব্য ছিল যে সেই কেন্দ্রীয় প্রতিনিধি দল কোন ধরনের কোনো গাফিলতি খুঁজে পায়নি। এরপরেও 100 দিনের কাজ, আবাস, গ্রামীণ সড়ক যোজনা সহ বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে তাতে যারা কাজ করেছেন তাদের যে বকেয়া অর্থ, সেই অর্থ আটকে রাখা হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিকভাবে সেই আন্দোলনও করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিতে এসেও আন্দোলন করেছেন সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক সাংসদ, মন্ত্রী তারা আটক পর্যন্ত হয়েছেন এবং এই কর্মসূচিকে ঘিরে লাগাতার আন্দোলন চলছে। এর পাশাপাশি সমান্তরালভাবে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছেন, মন্ত্রীরা এসে দেখা পর্যন্ত করেছেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে কেন্দ্রে, তারপরেও অর্থ পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে সকাল 11টার সময় নতুন পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রীর যে দফতর সেখানে বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরো 9 জন সাংসদ তারা সেখানে যাবেন। মোট 10 জনের একটি প্রতিনিধি দল, তারা সংসদীয় প্রতিনিধি দল, তারা যাবেন। এবং কোন খাতে কত টাকা বরাদ্দ রয়েছে, কোন খাতে কত টাকা রাজ্য সরকার পায়, তার জন্য রাজ্যের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি চিঠি দেওয়া হয়েছে এবং কেন্দ্রের প্রতিনিধি দলের যে রিপোর্ট, সেই রিপোর্টকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর সঙ্গে রাখা হবে। ফলে সব মিলিয়ে এই দিল্লি সফরের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সকালে 11টার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে আবির, 11টার বৈঠকের দিকে আমাদের সকলেরই তো নজর থাকবে। এদিকে আমরা জানি যে একদিকে 24-এর ভোট, সেই ভোটে মোদী বিরোধী লড়াইয়ে রণকৌশল, এবং অন্যদিকে রাজ্যের বরাদ্দ আদায়, এই যে দৌত্য, অর্থাৎ এই যে দ্বিমুখী কৌশল, রাজধানীতে দ্বিমুখী কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ গোটা বিষয়টা? দেখো, রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির অবস্থা এই মুহূর্তে শাঁখের করাতের মতো। তার কারণ হচ্ছে বঙ্গ বিজেপির বিভিন্ন বক্তব্যকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় হাতিয়ার করেছে এবং সেখানে বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্বের বক্তব্য ছিল হচ্ছে যে কেন্দ্রকে তারা বললেই তারা অর্থ দিয়ে দেওয়া হবে, বা কেন্দ্র অর্থ দিচ্ছে না, সেই কারণ হিসেবে তারা দুর্নীতির নানা প্রসঙ্গের কথা তুলে ধরেছিল। যদিও তোমাকে শুরুতে যেটা বলছিলাম, প্রশাসন এবং একই সঙ্গে হচ্ছে শাসক দল রাজ্যের, তাদের তরফ থেকে বিভিন্ন সময় কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট, কেন্দ্রের যে বিভিন্ন পুরস্কার পাওয়া, বিভিন্ন কেন্দ্রের যে রিপোর্ট, তাকে হাতিয়ার করে তারা এগোচ্ছিল। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের তরফ থেকে যদি রাজ্যকে যে বকেয়া অর্থ, সেই বকেয়া অর্থ যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনৈতিকভাবে তারা এটা বলার সুযোগ বা জায়গা পাবে যে তাদের আন্দোলনের জন্যই হচ্ছে কেন্দ্রের তরফ থেকে অর্থ দেওয়া হলো। আর যদি অর্থ না ছাড়া হয় তাহলেও হচ্ছে লোকসভা নির্বাচনের আগে গ্রামাঞ্চলের মানুষকে বঞ্চনা করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে সরব হতে থাকতে হচ্ছে লাগাতার তৃণমূল কংগ্রেস। তাহলে সব মিলিয়ে রাজনৈতিকভাবে অনেকেই বলছেন যে অনেকটা সুবিধাজনক জায়গাতে রয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা এই ইস্যুকে নিয়ে সামনে রেখে আন্দোলন করছেন। একেবারে আবির, অনেক ধন্যবাদ। অর্থাৎ আধা কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে আজ সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অন্যদিকে এই যে 24-এর ভোট, মোদী বিরোধী লড়াইয়ের রণকৌশল, দ্বিমুখী লড়াইয়ের ঝাঁজ বাড়ছে। এদিকে ইন্ডিয়া জোটের যে চতুর্থ বৈঠক, সেই বৈঠকে জোটের ফর্মুলা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও 31শে ডিসেম্বরের মধ্যে এই যে সমঝোতা সম্ভব কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন অতি অবশ্যই রয়েছে। যাতে যা অবস্থা এই মুহূর্তে, তাতে কংগ্রেসের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে ইন্ডিয়ার সাফল্য। বৈঠকের শুরুটা ছিল কংগ্রেসের ওপর দোষারোপের পালা দিয়ে। 3 রাজ্যে বিজেপির ভালো ফলের জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করেছিল ইন্ডিয়ায় কংগ্রেসের জোট সঙ্গীরা। একেবারে শেষ বেলায় সমঝোতার পথ বাতলে দেন তৃণমূল নেত্রী। সোনিয়া গান্ধী তাকে জোর করেন যে আপনি কিছু বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন পরিষ্কার বলেন, দেখুন এত কথা বলে লাভ নেই, পরিষ্কার জোটের ফর্মুলা ঠিক করতে হবে, যে রাজ্যে যে শক্তিশালী তাকে সেই রাজ্য ছাড়তে হবে। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে কংগ্রেসের 2টি আসন আমরা ছাড়তে রাজি আছি। মেঘালয়ে আমরা যেহেতু 15% ভোট পেয়েছি, কংগ্রেস 12% ভোট পেয়েছে, মেঘালয়ে আমাদের একটা আসন দিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন যে কংগ্রেস 300 আসনে লড়বে, বাদবাকি 245টা আসনে কংগ্রেসের কোনো প্রার্থী থাকতে পারবে না।
কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে সবথেকে বড় সমস্যা শিবসেনা, সমাজবাদী পার্টি এবং আপ। বৈঠকেই তাই রাহুলকে পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি রাহুল গান্ধীকে বৈঠকের মধ্যে পরামর্শ দেন, রাহুল আপনি অখিলেশের সাথে কথা বলুন, আপনি অরবিন্দ কেজরিওয়ালের সাথে কথা বলুন। তার কারণ অখিলেশ যাদব উত্তরপ্রদেশে এবং অরবিন্দ কেজরিওয়াল দিল্লি এবং পাঞ্জাবে সব থেকে শক্তিশালী। আপনি এখানে কথা বলে এদের সাথে জোটের ফাইনাল করুন। প্রধানত 5টি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস তিনি বুঝে নেবেন, উদ্ধব ঠাকরে শিবসেনা, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের আপ, এই 3-4টি রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা যদি হয়ে যায় তাহলেই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা বক্তব্য তার ছিল যে উত্তরপ্রদেশ যেহেতু হিন্দি হার্টল্যান্ডের আসল জায়গা, সেই উত্তরপ্রদেশে কিন্তু একের বিরুদ্ধে একের লড়াইয়ের ক্ষেত্রে অখিলেশকে বেশিরভাগ জায়গা ছেড়ে দিতে হবে। বৈঠকে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত কৌশলী প্রস্তাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন যে মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক। অরবিন্দ কেজরিওয়াল সেটাকে সমর্থন করেন। খাড়গে একজন দলিত নেতাকে প্রার্থী করলে যে কংগ্রেসের হারানো দলিত ভোট ব্যাংক এবং অন্যান্য দলিত ভোট ব্যাংক অন্যান্য পার্টির পক্ষে আসতে পারে বলে রিজিওনাল পার্টির নেতারা মনে করছেন। আরেকটা বিষয় হলো কংগ্রেসের লোককেই প্রধানমন্ত্রী প্রজেক্ট করার মধ্য দিয়ে আরেকটা উদারতা দেখালেন। 31শে ডিসেম্বরের মধ্যে সমঝোতার দিন ধার্য করা হলেও আদৌ বাস্তবে তা সম্ভব কিনা সে নিয়ে প্রশ্ন রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব শেষ পর্যন্ত কার্যকর হলে বিজেপির কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে ইন্ডিয়া। নিউজ 18 বাংলা। সংসদের রেকর্ড সাসপেনশনের নজিরবিহীন রেকর্ড। সংসদে 3 দিনে সাসপেন্ড মোট 142 জন সাংসদ। আর এই নিয়েই সরগরম জাতীয় রাজনীতি। সংসদ চত্বরে বিরোধী সাংসদদের বিক্ষোভ এবং পাল্টা কটাক্ষ প্রধানমন্ত্রীর। দেখুন। সাংসদদের সাসপেনশনে শীতে গরম রাজনীতি। সোমবার কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সবাইকেই সাসপেন্ড করে দিয়েছে, পাবলিকের কথা বলার কেউ নেই, হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত, দেশবাসী এই সরকারকে সাসপেন্ড করবে। সাসপেনশনের বিরুদ্ধে সোমবার সংসদের দুকক্ষে বিক্ষোভ দেখান বিরোধীরা। মঙ্গলবার পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, সোমবার সংসদে বিরোধীরা যা করেছে তা ঠিক নয়। বিরোধীরা ঠিক করেছে তারা বিরোধী আসনেই থাকবে। সাসপেনশনের পর খালি সিটে বসবে বিজেপি। 2024-এর পরে বিজেপি সংসদে ভরে যাবে সংসদ। সাংসদ সাসপেনশন ঘিরে এভাবেই বাকযুদ্ধে চরমে। এরই মাঝে মঙ্গলবার ফের সাসপেন্ড 50 জন লোকসভার সাংসদ। সংসদ হামলা নিয়ে শুরু থেকেই বিরোধীদের সুর সপ্তমে। তাদের দাবি, এ নিয়ে সংসদে মোদী শাহকে বিবৃতি দিতে হবে। এ নিয়েই হই হট্টগোল এবং একের পর এক সাসপেনশন। 3 দিনে সাসপেন্ড 142 জন সাংসদ। গত শুক্রবার অর্থাৎ 15ই ডিসেম্বর সাসপেন্ড করা হয় 14 জন সাংসদকে। সোমবার 78 জন বিরোধী সাংসদকে, মঙ্গলবার 50 জনকে। स्पीकर के समक्ष जो बैठक हुआ था, ऑल पार्टी लीडर्स रहते हैं उसमें, और सबने स्वीकृति किया था नया बिल्डिंग में, नया सदन में हम तटिया लेके नहीं आएंगे, वेल में नहीं आएंगे। इसके बावजूद भी तटिया लेके आके स्पीकर को अपमान कर रहे, चेयर को अपमान कर रहे, सदन को अपमान कर रहे, देश को, जनता को अपमान कर रहे हैं। इसलिए बहुत दुख से ये कार्रवाई हमको करना पड़ रहा है। In a single word, I can say that it is nothing but an anarchy being played inside the parliament. They don't have even an iota of faith upon the parliamentary system in our country. So that is why it is nothing but an anarchy inside the parliament. সাসপেনশন নিয়ে বিরোধীদের সুর সপ্তমে। এদিনই বিরোধীদের টিম ইন্ডিয়ার বৈঠক। দুপুরে বিরোধীদের বৈঠক। সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। নিশানা করেন বিরোধীদের। इंडिया गठबंधन, उसका उद्देश्य है नरेंद्र मोदी सरकार को उखाड़ फेंकना, और हम जो यहाँ बैठे हैं उनका उद्देश्य है भारत का भविष्य उज्जवल करना। এটা প্রধানমন্ত্রীর অগণতান্ত্রিক মানসিকতারই পরিচয়। উনি ভাবছেন যে বিরোধী আসন ভরিয়ে দেবেন, এটা দিবাস্বপ্ন। তবে উনি মানসিকভাবে চান যে বিরোধী শূন্য সংসদ হোক, তাহলে উনি নিজের ইচ্ছে মতো রোলার চালাতে পারবেন। কিন্তু মোদির এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না।
নিউজ 18 বাংলা। আপনাদের জানিয়ে রাখি 24 তারিখ ব্রিগেডে যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদী। গতকাল রাত 8টায় এই খবর প্রথম ব্রেক করে নিউজ 18 বাংলা। কলকাতায় আসছেন না নরেন্দ্র মোদী। গতকাল রাত 8টায় এই খবর প্রথম ব্রেক করে নিউজ 18 বাংলা। এই মুহূর্তের বড় খবর, 24 তারিখ কলকাতায় যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদী। আগামী 24 তারিখ প্রধানমন্ত্রীর যে গীতা পাঠের প্রোগ্রাম ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না। আগামী 24 তারিখ নরেন্দ্র মোদীর কলকাতা সফর বাতিল হতে চলেছে। নরেন্দ্র মোদী আগামী 24 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে গীতা পাঠের আসর বসছিল, সেই গীতা পাঠের আসরে তিনি যাচ্ছেন না। তিনি অন্য কাজে ব্যস্ত থাকবেন বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেককেই ইনারা আমন্ত্রণ করেছিলেন। প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের কাছ থেকে জেনেছি যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে, সহযোগিতা থাকবে, এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হন, এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন। এদিকে 24শে ডিসেম্বর যেদিন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেই দিনই কিন্তু টেট, এবং সেই টেটের দিন বদল নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা হয়েছিল। কিন্তু সেই দিন টেটের দিন বদল করলো না ডিভিশন বেঞ্চ। 24শে ডিসেম্বরেই টেটের নির্দেশ ডিভিশন বেঞ্চের। টেট পেছোতে জনস্বার্থ মামলা করেছিলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী সফরের জন্য দিন বদলের আর্জি জানান দিলীপ ঘোষ, জনস্বার্থ মামলা করেন তিনি, কিন্তু টেটের দিন বদল করলো না ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা প্রস্তুতি নিয়ে চলেছি, 24 তারিখ টেট হবে। আমরা অলরেডি প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই সময় যদি কোনো ধরনের বিঘ্ন ঘটতো, তাহলে কিন্তু গোটা রাজ্যে যে 3,10,000 যে পরীক্ষার্থী, তাদের মনোবলে আঘাত হতো, এবং আমরা আগামী দিনে কোন সময়ে করতে পারতাম সেটা এখন জানানো সম্ভব ছিল না। 24 তারিখ দিনটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা খুশি। আর এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। সাগরদিঘির বিধায়ক বাইরান বিশ্বাস, হাইকোর্ট দপ্তরের নজরে সাগরদিঘির বিধায়ক বাইরান বিশ্বাস আজ 7 সকালে শামশেরগঞ্জ এবং রঘুনাথগঞ্জে বাইরান বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় আইটি। স্কুল এবং হাসপাতালে, তার বাড়ি, কারখানা, স্কুল, হাসপাতাল, সমস্ত জায়গায় হাইকোর্ট দপ্তরে তল্লাশি। বিস্তারিত জানবো, কেদার রয়েছে আমাদের সঙ্গে। কেদার, এখনো পর্যন্ত কি এই আইটি রেড চলছে? কতক্ষণ হয়ে গেল, কতক্ষণ ধরে চলছে এই আইটি রেড? দেখো, সকাল 7টা থেকে আরম্ভ করে আইকো দপ্তরের লোকজন 4-5 জায়গায়, বাইরান বিশ্বাসের 5 জায়গায় বাড়িতে হানা মারে। এই স্কুল, কলেজ এবং হাসপাতালেও হানা চলছে, এবং তার একটি বিড়ি ফ্যাক্টরি, সেই বিড়ি ফ্যাক্টরিতে হানা চলছে এখনো পর্যন্ত। এবং কি কারণে আইটি হানা এখন তো আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু আইকো দপ্তরের লোকজন এসে চারিদিক এবং 5খানা বাড়িতে ঢুকেছে এবং হাসপাতালেও গেছেন, এবং এখনো পর্যন্ত চারিদিকে সিআরপিএফের লোক জওয়ানরা তারা চারিদিক বাড়ি ঘিরে রেখেছে। এবং কেদার, ঠিক কি কারণে এই আয়কর হানা কিছু জানা যাচ্ছে? দেখো, তৃণমূলের পক্ষ থেকে এটা অভিযোগ করছে, উনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান দেওয়ার কারণেই বিজেপির পক্ষ থেকে তাকে মানে তার তৃণমূলে যোগ দিয়েছে বলে বিজেপির পক্ষ থেকে আইকো দপ্তরে হানা মেরেছে, এই অভিযোগ করে তৃণমূলের পক্ষ থেকে। বেশ বেশ, অনেক ধন্যবাদ কেদার। জামতাড়া গ্যাংয়ের খপ্পরে মহিলা, শিউলির মহিলার টাকা উদ্ধার পুলিশের। গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, মহিলার অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা গায়েব।
আপনাদের জানিয়ে রাখি আরো একবার, জামতাড়া গ্যাংয়ের খপ্পরে এক মহিলা। গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে তার সঙ্গে প্রতারণা হয়েছে। মহিলার অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা ইতিমধ্যেই গায়েব। কি করে এই ঘটনা ঘটলো আমরা একটু জানবো। সুপ্রতিম রয়েছে সরাসরি। সুপ্রতিম, এভাবে জামতাড়া গ্যাংয়ের খপ্পরে পড়ে 1.5 লক্ষ টাকা নিমেষে হাফিস হয়ে গেল মহিলার অ্যাকাউন্ট থেকে, কি করে সম্ভব হলো? একদমই দেখো, সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি লালদিঘি পাড়ার এক মহিলা। তার কাছে একটি ফোন আসে এবং সেখানে তাকে বলা হয় যে গ্যাসের যে জমে থাকা যে তার যে ভর্তুকি সেটা পাইয়ে দেওয়া হবে, এবং তারপর তার কাছে বেশ কিছু নাম্বার আসে এবং তারপরে তার কাছে ওটিপি আসে, এবং সেই ওটিপি শেয়ার করার পরেই কিন্তু তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সেখান থেকে 4 দফায় 1,45,000 টাকা গায়েব হয়ে যায়। এবং সেটা যখন তার মোবাইলে মেসেজ আসে যে টাকা তুলে নেওয়া আছে, সঙ্গে সঙ্গে বীরভূম সাইবার ক্রাইম যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে তিনি যোগাযোগ করেন, এবং ওই মহিলার যে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তার অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল জামতাড়া গ্যাংয়ের, সেখান থেকে কিন্তু 90,000 টাকা সঙ্গে সঙ্গে ওই মহিলার অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু বাকি টাকা যেহেতু ওই জামতাড়া গ্যাংয়ের যে সদস্য তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে গেছে, সেই টাকা ফেরানোর ইতিমধ্যেই ব্যবস্থা চিন্তাভাবনা করছে পুলিশ কিভাবে পাওয়া যায়। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকে সেরকম কিন্তু মেসেজও পাঠিয়েছে বীরভূম সাইবার ক্রাইম থানা পুলিশ, এবং বীরভূম সাইবার ক্রাইম পিএস যেটা জানতে পেরেছে গ্যাসের ভর্তুকি পাই দেওয়ার নাম করে এই মহিলার কাছে যেমন ফোন এসেছিল, সেরকম ফোন কথা কিন্তু কিন্তু বেশ অনেকদিন বাদে আবার শোনা গেল, খবরের শিরোনামে উঠে এলো জামতাড়া গ্যাং। একদমই দেখো, জামতাড়া গ্যাং, এবং যেহেতু বীরভূমের পাশেই এই জামতাড়া এলাকা এবং সেখানকার যে গ্যাং এই কাজকর্ম চালাচ্ছে, কয়েকদিন আগেও কিন্তু জামতাড়া গ্যাং এই কাজকর্ম চালিয়েছিল, এবং গোটা দেশে এরা তাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক চালিয়ে টাকা গায়েবের কাজ চালাচ্ছিল। এরপরে যখন সাইবার ক্রাইম পিএস অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু তারা কিছুটা থেমে গিয়েছিল, আবার কিন্তু তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা কিন্তু পুলিশ লক্ষ্য করেছে, এবং সেই মতো পুলিশ সতর্কতামূলক যেরকম যা যা প্রচার করা সেটাই করছে। যে মহিলার অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা গায়েব হয়েছে, কিভাবে গোটা ঘটনা ঘটলো আমরা একবার শুনবো ওই মহিলা, তিনি ঠিক কি বলছেন। গ্যাস যোজনা বলে একটা নাম্বার থেকে এরকম ফোন এসেছিল, ওরা বললো যে এরকম সাবসিডি ফেরত পাবেন, তার জন্য আমরা কল করছি। তবে সেই সময় আমি একটু অন্যস্ক বা ব্যস্ততা ছিলাম, সেই হিসেবে আমি ডিটেলসগুলো ওদের বলতেও শুরু করেছিলাম। পরে ওদের একটা ওটিপি আসে, তা সেই ওটিপিটা যখন আমি শেয়ার করে ফেলি তখন আমার 50,000 টাকা কেটে নিয়েছে। তো ওরা বললো যে এটার পরিবর্তে ওটা জয়েন্ট হয়ে পুরোটাই ফেরত আসবে, আর একটা দেখুন ওটিপি আছে ওটা বলুন। আমি সেটাও বলে ফেলেছি। তারপরে আবার আমার 50,000 কাটা গেল, 4 বার পরপর কাটা গেছে। সাইবার ক্রাইম থানাতে গেলাম, ওনাদের মাধ্যমে আমি 15 মিনিটের মাথায় আমি 90,000 ফেরত পেয়েছি। বাকি টাকাটা এখন আমি পাইনি। তার একটি ব্রেকিং নিউজ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি নরেন্দ্রপুরের ছবি। নরেন্দ্রপুরে আগুনে পুড়ে মহিলার মৃত্যু। কামালগাজী উড়ালপুলের নিচে আগুন লেগে যায়, রাস্তার পাশে দোকানে আগুন লেগে যায় এবং সেখানে আগুনে পুড়ে মৃত্যু এক মহিলার। কিভাবে এই আগুন লাগলো, কি ঘটনা আমরা একটু জানবো। অর্পণ রয়েছে আমাদের সঙ্গে। অর্পণ, এত মর্মান্তিক ঘটনা। একদমই ভোর রাতে টহলরত পুলিশ কর্মী এবং যারা গাড়ি চালক তারা আগুনের লেলিয়ান শিখা দেখতে পান। এরপরেই নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের 2টি ইঞ্জিন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু একের পর এক পাশাপাশি যে দোকানগুলি ছিল সেই দোকানে আগুন ছড়িয়ে পড়ে, এবং এর মধ্যে একটি গ্যারেজ ছিল যার জন্য কিন্তু আগুন, সেই গ্যারেজে দাহ্য পদার্থ থাকার কারণে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়ায়, এবং এই ফ্লাইওভারের নিচে পরপর বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। দমকলের কর্মীরা এসে যতক্ষণে আগুন নেভানোর কাজ শুরু করে ততক্ষণে এই দোকানের মধ্যে থাকা এক মহিলার মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বেশ অনেক ধন্যবাদ অর্পণ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি নরেন্দ্রপুরের ছবি, যেখানে আগুনে ঝলসে মৃত্যু হলো এক মহিলার। ভোরে কামালগাজী উড়ালপুলের নিচে ভোর রাতের দিকে আগুন ধরে যায়, রাস্তার পাশের দোকানে আগুন ধরে যায় হঠাৎ করেই, এবং সেই আগুনে পুড়ে মৃত্যু হলো এক মহিলার। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং 2টি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।